সাউন্ড কি ক্লিয়ার আছে? কেউ একজন রেসপন্স, সাউন্ড কি ক্লিয়ার আছে? ওকে ওকে। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারে, যদি কোনো সমস্যা হয় বা এই অ্যাপটা ইউজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, এখানে যদি না কন্ট্যাক্ট করতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে কিন্তু আমাকে জানাতে পারে। চলো আমি স্ক্রিন শেয়ার করেছি। দেখো, যেহেতু এটা প্রথম ক্লাস হচ্ছে, তাই আমি চাইছি এই ক্লাসে মেডিকেল কেরিয়ারের রোড ম্যাপটা একটুখানি বলে দিই। অনেকেই আছে যারা পূর্বে নিট এক্সাম দিয়েছে, আবার অনেকেই আছে যারা প্রথম নিট এক্সাম দেবে। অনেকেরই হয়তো এই নিট এক্সাম নিয়ে তেমন কোনো ক্লারিফিকেশন নেই। তো সবার উদ্দেশ্যেই আমি প্রথম ক্লাসটাতে একটুখানি রোড ম্যাপটা বলে দিব। যারা জানো তারা তো জানোই, একটুখানি শুনে নাও সময় নিয়ে। আর যারা জানো না, যারা প্রথম দেখছো, তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি 10-15 মিনিটের এই যে ক্লাসটা আমি এখন নেব, সেখানে পুরো স্ট্র্যাটেজিটা আমি বলবো তোমাদের, যে নিট এক্সামটা আসলে কি, এবং এই নিট এক্সামটা আমাদের আমাদের কাছ থেকে ডিমান্ড কি করে। অবশ্যই ডাক্তার হবার জন্য যে প্রিলিমিনারি এক্সাম, সেটা নিট এক্সাম, আমরা সকলেই জানি সেটা। তো নিট এক্সামের মাধ্যমে আমাদের সকলের স্বপ্নই থাকে হচ্ছে যে ডক্টর হওয়া, ঠিক আছে? এবার এই নিট এক্সামটার মধ্যে সাবজেক্ট কতগুলো রয়েছে, কোশ্চেন কি ধরনের আসে, কত মার্কের কোশ্চেন হয়, কত সময় থাকে, অ্যাকচুয়ালি এক্সামটার পুরো বিষয়টাই এই ক্লাসের মধ্যে আমি আলোচনা করবো। দেখো, হোয়াট ইজ নিট? নিট কি? নিট এর ফর্মটা যদি আমরা দেখি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তো এটা একটা ন্যাশনাল লেভেলের টেস্ট। এটা সিঙ্গেল একটা এক্সাম, ইউনিফাইড একটা এক্সাম, এবং এই একটা এক্সামের মাধ্যমেই আমরা যদি কোয়ালিফাই করি, যদি র্যাঙ্ক করতে পারি, তাহলে এমবিবিএস পড়ার সুযোগ পাবো, বিডিএস, ডেন্টাল ডক্টর যেটাকে আমরা চিনি, আয়ুষ, বিভিন্ন ডাক্তারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোতে যাওয়ার সুযোগ কিন্তু আমরা এই একটা এক্সামের মাধ্যমে পাবো, সেটা হচ্ছে নিট। এই নিট এক্সামটা কন্ডাক্ট কে করে? দেখো, 2019-এর পর থেকে এই নিট এক্সামটাকে কন্ডাক্ট করে হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এই নিট এক্সামটাকে কন্ডাক্ট কে করে? এই নিট এক্সামটাকে কন্ডাক্ট করা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ, 2019 থেকে। তার আগে সিবিএসই এটাকে এক্সামটাকে নিত। জাস্ট বেসিক জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার, যে আমরা কোথায় আছি অ্যাকচুয়ালি। এই এক্সামের জন্য এলিজিবিলিটি কি কি হতে হয়? তো এলিজিবিলিটির দিকে যদি আমরা তাকাই, তাহলে একাডেমিক্স এলিজিবিলিটি হতে হবে, মিনিমাম মার্কস একটা ডিফাইন করা থাকে, এবং এজ আর অ্যাটেম্প কতগুলো দেওয়া যায় সেই বিষয়গুলো দেখবো। এলিজিবিলিটির গল্প যদি বলা হয়, প্রথমেই একাডেমিক্স কোয়ালিফিকেশন আমরা সবাই জানি যে 12 পাস হতেই হবে। অনেকেই আছে যারা 11-এ পড়ছো, তো প্রিপারেশন অনেক আগে থেকেই সকলে শুরু করে দেয়, 12 পাস হওয়ার আগে থেকেই। তো 12 পাস হতে হবে। সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, সাথে বায়োলজি থাকতে হবে। অনেকের বায়োলজি থাকে না, বায়োটেকনোলজি থাকে, তো সেটা হলেও চলবে। ফিজিক্স, কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে, সাথে বায়োলজি অথবা বায়োটেকনোলজি, এই বিষয়টা থাকতে হবে। মিনিমাম মার্কস যেটা পেতে হবে তোমাদের, মাথায় রাখতে হবে, যারা 11-এ বা 12-এ আছে, 50% নাম্বার থাকতেই হবে জেনারেল ক্যাটাগরি। এসসি এসটি ওবিসি হতে গেলে 40% হলেও চলবে, আর পিডাব্লিউডির ক্ষেত্রে 45%। এই মিনিমাম মার্কসটা কিন্তু লাগবে নিট এক্সামে বসার জন্য। যদি 50%-এর নিচে কারো নাম্বার থাকে, তাহলে নিট এক্সাম ভুলে যেতে হবে, সে নিট এক্সামে বসতে পারবে না। এজ এবং অ্যাটেম্প্ট কতগুলো দেওয়া যায়? এজ মিনিমাম 17 ইয়ার্স হতে হবে, 17 বছর হতে হবে। যেই বছরে এক্সামটা দিবে, সেই বছরের 31 ডিসেম্বরের মধ্যে বয়সটা যেন 17 বছর হয়ে যায়।
17 বছরের নিচে থাকলে এক্সামে বসা যাবে না। মিনিমাম এজ 17 বছর হতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই, বৃদ্ধ বয়সেও দেওয়া যাবে এই এক্সামগুলো। এবং এর যদি অ্যাটেম্পটস দেখা যায়, নাম্বার অফ অ্যাটেম্পটস আনলিমিটেড, যতবার খুশি তুমি এই এক্সামে বসতে পারো। তো এইগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের মেনটেন করতে হবে। হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ দ্য টেস্ট? এই নিট এক্সামটা অর্থাৎ এই টেস্টটা কি ধরনের হয়ে থাকে? এটা কি রিটেন নাকি এমসিকিউ? এটা অবভিয়াসলি এমসিকিউ টাইপস হয়ে থাকে। 4টা করে অপশন দেওয়া হয় এবিসিডি, তার মধ্যে একটা অপশন সঠিক হয়, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে 4 মার্ক করে থাকে, 1 মার্ক নয় কিন্তু, 4 মার্ক করে থাকে এক একটা কোয়েশ্চেনে, সাথে নেগেটিভ মার্কও থাকে। টোটাল কোয়েশ্চেন থাকবে 180টা। এমসিকিউ প্যাটার্ন, প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে অপশনস থাকবে, ঠিক আছে? 180টা কোয়েশ্চেন থাকবে টোটাল। আচ্ছা, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে স্কেল অফ দ্য চ্যালেঞ্জ। পুরো পয়েন্ট গুলোকে আমি হাইলাইট করে নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা পরে তোমরা একবার এই স্লাইডটাকে চোখ বুলিয়ে নিতে পারবে। আমি পিডিএফটা শেয়ার করে দেবো গ্রুপে। এই এই পেজটা থেকে তোমরা ধারণা পেয়ে যাবে যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি কোন লেভেলে হয়। আমি একটা ডেটা এখানে লিখে রেখেছি 2024 সালের। 2024 সালে নিট অ্যাসপিরেন্ট ছিল প্রায় 23 লক্ষ, কিন্তু গভর্নমেন্ট মেডিকেল সিট থাকে 60 থেকে 50,000-এর মধ্যে। তাহলে সেই অনুযায়ী কম্পিটিশনটা একবার দেখতে পারো। যদি এই পুরো ব্ল্যাঙ্ক সিটটা যদি ক্যান্ডিডেটের নাম্বার হয়, তাহলে জাস্ট এই ইয়েলো কালার যেটা আছে এইটুকু জায়গা আছে গভর্নমেন্ট। হ্যাঁ, প্রাইভেটের জন্য প্রচুর আছে, তবে গভর্নমেন্ট মেডিকেল সিট যদি নিতে হয়, সাধারণত যারা নিট এক্সাম দিয়ে যাচ্ছে বেশিরভাগই গভর্নমেন্ট মেডিকেল সিটটাকেই নিতে চায়। সেখানে খরচটাও কম হয়, পড়াশোনাটাও একটা লেভেলের পড়াশোনা হয়। তো এই 23 লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল, কিন্তু সিট ছিল কত? মোটামুটি 50,000। তো কম্পিটিশন কিন্তু খুব একটা সহজ নয়। স্কোর কত আমাদেরকে করতে হবে এখানে? এই একটা গভর্নমেন্ট কলেজ বা একটা গভর্নমেন্ট কলেজ যদি আমাদেরকে নিতে হয়, তাহলে আমাদেরকে মিনিমাম স্কোর কত রাখতে হবে? টোটাল 180টা কোশ্চেন হয়, আমি বললাম 180টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 4। তার মানে টোটাল নাম্বার হচ্ছে 720, 720। এই 720 মার্ক এর মধ্যে যদি আমি 600 মার্কও তুলে নিতে পারি, তাহলে গভর্নমেন্ট কলেজের সিট পাওয়ার সম্ভাবনা আমার ক্ষেত্রে থাকবে প্রবল। 600+ নাম্বার তুলতে হবে 720-র মধ্যে। প্রাইভেট কলেজে যদি সিট নিতে হয় তো 500+ নাম্বার থাকতেই হবে। গতবার নয়, তার আগের বার সম্ভবত এই নাম্বারটা এতটা বেশি হয়ে গেছিল যে 700 নাম্বার তুলেও গভর্নমেন্ট কলেজ পাওয়া যাচ্ছিল না, 720-তে 700 নাম্বার পেও। তো সেটা ব্যতিক্রম, প্রত্যেক বছর তা হয় না। তাহলে আমরা গড়ে ধরে রাখবো যে 600+ নাম্বার যদি থাকে, তাহলে গভর্নমেন্ট কলেজ নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না, পেয়েই যাবো, ঠিক আছে? তো এই নাম্বারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে 600+ আমরা স্কোর করার চেষ্টা করব। 600+টা হচ্ছে আমাদের নর্থ স্টার, মানে উপরের দিকে যাওয়ার যে চাবিকাঠি। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় আমি তোমাদের বলে রাখি। এই যে আমরা ফরম্যাটটা দেখলাম এমসিকিউ ফরম্যাটে হচ্ছে, সেই জায়গায় সাবজেক্ট কম্বিনেশন আমি বললাম যে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, অ্যান্ড বায়োলজি থাকবে। বায়োলজির মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা বোটানি আর একটা হচ্ছে জুওলজি, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন থাকবে 45, ফিজিক্স 45, কেমিস্ট্রি 45, বোটানি 45, জুওলজি 45। তো বোটানি আর জুওলজিকে যদি একসাথে দেখা যায়, অর্থাৎ বায়োলজি ও নিজেই কিন্তু 90টা কোশ্চেন, আর বাকি 45 ফিজিক্স আর কেমিস্ট্রি থাকছে। প্রত্যেকটা প্রশ্ন যদি 4 মার্ক করে হয়,
তাহলে ফিজিক্সের জন্য থাকছে 180 মার্ক, কেমিস্ট্রির জন্য থাকছে 180 মার্ক, বোটানির জন্য থাকবে 180 মার্ক, জুওলজির জন্য থাকবে 180 মার্ক। ওকে, হ্যাঁ অবশ্যই নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে, নেগেটিভ মার্কিং এখানে থাকবে 1/4 করে নেগেটিভ মার্কিং আছে। তার মানে বায়োলজি থেকে টোটাল হচ্ছে 18 মানে 360 মার্ক বায়োলজি একাই কভার করছে। তো বায়োলজিটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সিলেবাসের বিষয়টা যদি একটু আমি বলে দিই, যে কোয়েশ্চেন গুলো কিসের উপর বেস করে করে, কোন সিলেবাসের উপর বেস করে করে, তো এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেস করে থাকে এনসিইআরটির ওপর। এনসিইআরটি একটা সংস্থা, এই যে সিলেবাসটা ডিসাইড করেছে, এই যে কন্টেন্ট গুলো দিয়ে রেখেছে বইতে, এনসিইআরটির বইতে, তার উপর বেস করে পুরো সিলেবাসটা তৈরি এই নিট এক্সামের। বোটানি এবং জুওলজির কথা যদি আমি বলি, বোটানি এবং জুওলজি অর্থাৎ পুরো বায়োলজিটা এ পুরোপুরি ডিপেন্ড করে আছে এনসিইআরটির ওপর। যদি কেউ বায়োলজি এনসিইআরটি গুলে খেতে পারে, তাহলে বায়োলজির একটা প্রশ্ন থাকবে না যে এনসিইআরটির বাইরে থেকে থাকবে। কিন্তু বিষয়টা হলো যে এনসিইআরটির প্রত্যেকটা লাইনকে পড়তে হবে, কোয়েশ্চেন থাকবে ওই লাইনগুলো থেকে, যতটুকু এনসিইআরটির বইতে লেখা আছে তার বাইরে কিছু থাকবে না, বায়োলজির ক্ষেত্রে বলছি। কেমিস্ট্রির সিলেবাসটাও এনসিইআরটি ডিপেন্ডেন্ট, তবে যেহেতু সাবজেক্টটা অ্যাপ্লিকেশনস টাইপ, তাই কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশনস গুলো এমন ভাবে দিয়ে দেয় যে সেটা হয়তো ডাইরেক্ট এনসিইআরটির বইতে নেই, বাট যে বিষয়টাকে টার্গেট করেছে সেটা এনসিইআরটির মধ্যেই আছে। তো কেমিস্ট্রির ক্ষেত্রেও আমরা বলে দেবো যে এনসিইআরটি বেস্ট। বায়োলজির জন্য তো পুরোপুরি এনসিইআরটি, এছাড়া আর বাইরে কিছু পড়ার দরকার নেই, বাট কেমিস্ট্রির জন্য এনসিইআরটি অনেকটাই এফিসিয়েন্ট। ফিজিক্স এই এমন একটা সাবজেক্ট যেখানে নিট স্টুডেন্টরা সব থেকে বেশি পরিমাণে ধাক্কাটা খায়। তার কারণ নিট এক্সাম তারাই দিতে যায় বেশিরভাগ ক্ষেত্রে যাদের বায়োলজি স্ট্রং, বা যারা নিট এক্সাম দিতে যায় তারা বায়োলজিটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রং করে, আর করাটা উচিত। তার কারণ এ একাই 360 নাম্বার কভার করেছে। এটাকে কভার করতে গিয়ে বা এটাকে স্ট্রং করতে গিয়ে তারা কেমিস্ট্রি ভুলে যায়, ফিজিক্স ভুলে যায়। কারণ বায়োলজির ক্ষেত্রে যে বিষয়টা হয় বেশিরভাগটাই মেমোরাইজ করা, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে বিষয়টা হয়ে যায় অ্যাপ্লিকেশন টাইপ। তো এই দুটো ক্যাটাগরিকে মিলানো খুব মুশকিল। কেউ হয়তো মেমোরাইজ করতে খুব ভালো পারে, বাট অ্যাপ্লিকেশনে কিন্তু উইক। তো সেই জন্য ফিজিক্স পার্টটাতে গিয়ে, কেমিস্ট্রি আর ফিজিক্স এই দুটো পার্টটাতে গিয়ে বায়োলজিস্টরা মানে বায়োলজির স্টুডেন্টরা একটু বেশি ধাক্কা খায়। যারা এই দুটোকেও কভার করে নিতে পারে, এই দুটোতেও যারা স্ট্রং হয়ে যায়, সিলেকশনটা তাদেরই হয়। কারণ বোটানি জুওলজি তো সবাই স্ট্রং করবে, এবং সেটা তোমাদেরকেও করতে হবে। ফিজিক্সের জন্য সিলেবাস অবভিয়াসলি এটাও এনসিইআরটি বেস, তবে ফিজিক্স এতদিনে যারা 11-12 কমপ্লিট করে নিয়েছো তোমাদের মধ্যে থেকে, বা যারা 11-এ আছো অথবা যারা 12-এ আছো, ফিজিক্স এতদিনে এইটুকু বুঝে গিয়েছো যে এটা কতটা অ্যাপ্লিকেশন টাইপের একটা সাবজেক্ট। মানে এমন নয় যে বইয়ের যে লেখাটা আছে হুবহু সেই লেখাটাই পরীক্ষাতে থাকছে, বা বইয়ে যে প্রবলেমটা আমি প্র্যাকটিস করেছি হুবহু সেই প্রবলেমটাই আমি পাবো। এখানে আমি শিখবো, শেখার পর তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, এমন কোনো প্রবলেম দিতে পারে কোনোদিন চোখে দেখি, কিন্তু বলতে পারবো না সেটা সিলেবাসের বাইরে। ওরা এমন ভাবে কোশ্চেন সিলেক্ট করবে সেটা এনসিইআরটি বেসড হবে। এই কারণে আমি বলবো যে ফিজিক্সের জন্য শুধুমাত্র যদি এনসিইআরটির বই কেউ পড়ে তাহলে ভুল হবে। এনসিইআরটির বইটা পড়া উচিত, তবে এনসিইআরটির বইটা কম্পিটিটিভ ফিল্ডের মতো করে ফিজিক্সের ক্ষেত্রে তৈরি হয়নি। কারণ এখানে যে প্রবলেম বা নিউমেরিক্যালস গুলো দেওয়া আছে, সেগুলোর যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে চেক করা হয়নি ঠিক মতো, যেগুলো হাতে ক্যালকুলেশন করার মতো নয়। এখানে বিশদে আলোচনাই করা হয়নি, বিষয়গুলোকে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে চলে গেছে। তো শুধুমাত্র এনসিইআরটি ফিজিক্সের জন্য সাফিসিয়েন্ট নয়।
তাহলে ফিজিক্সের জন্য কোন বইটা সাফিসিয়েন্ট? দেখো, ফিজিক্সের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট তাদের নিজের নিজের বই পাবলিশ করে। অনেক কোচিং ইনস্টিটিউট আছে, যেমন আমি নাম বলেই দিচ্ছি কয়েকটা: অ্যালেন, পিডাব্লিউ, আকাশ। সাধারণত যে সমস্ত বড় বড় কোচিং ইনস্টিটিউট গুলো আপাতত রয়েছে, এরা যে বইগুলো পাবলিশ করে সেগুলোর মধ্যে একটা বই রাখা যেতেই পারে ফিজিক্সের জন্য। কেন আমি বলছি? তার কারণ এই কোচিং ইনস্টিটিউট গুলো যে বইগুলো তৈরি করছে, সেই বইগুলো দীর্ঘদিনের মানে একটা হার্ড ওয়ার্কের ফলাফল। তারা যে কন্টেন্ট গুলো পড়িয়েছে, তারা প্রিভিয়াস ইয়ার গুলোকে অ্যানালাইজ করেছে, সেই অনুযায়ী কিন্তু কন্টেন্ট গুলো তৈরি করেছে এবং সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে পর 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 পর। কোন কন্টেন্টটাকে আগে রাখা উচিত, কোনটাকে পরে, তার রিলেটেড নিউমেরিক্যালস কিভাবে প্র্যাকটিস করতে হবে। তো এরকম একটা বই রাখলেই চলবে যে কোনো একটা কোচিং ইনস্টিটিউটের। এরপরে আমি বলবো, যারা ফিজিক্স মোটামুটি পড়েছো তো এতদিন, ফিজিক্স মোটামুটি যারা বুঝে, মানে বুঝতে খুব একটা কঠিন লাগে না, বা যাদের ক্ষেত্রে ফিজিক্স খুব ভালো লাগে পড়তে, তাদেরকে আমি বলবো H.C. ভার্মার যে বইটা আছে। অনেকেই থাকে যারা নিট এবং যেই দুটো এক্সামই দেবে, তো তাদের জন্য H.C. ভার্মা অবশ্যই নিতে হবে। তবে যারা যারা ফিজিক্স পড়তে ভালোবাসে, ভয় পায় না, তাদেরকে বলবো H.C. ভার্মার বইটা রাখতে। এই H.C. ভার্মার বইটা বেস ক্লিয়ার করবে, সময় নেবে অনেক, তবে বেস ক্লিয়ার করবে। যারা 2026-এর অ্যাসপিরেন্ট আছে এখন, তাদের জন্য এখন নতুন করে কোনো বই কেনার দরকার নেই। যা যা আগে থেকে সাপ্লিমেন্ট জোগাড় করা আছে সেগুলোতেই চলবে। ঠিক আছে। আর একটা বিষয় আমি ফিজিক্স নিয়ে বলবো, সেটা হচ্ছে যে ফিজিক্সের জন্য সব থেকে বেস্ট যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে যে টিচারের কাছে পড়ছো বা যে টিচারের কাছে গাইড নিচ্ছ, তার ক্লাস নোট। এমন অনেক স্টুডেন্ট আছে যারা র্যাঙ্ক করেছে, ওরা বুক ঠিক মতো পড়েইনি, ওরা কিন্তু জাস্ট ক্লাস নোটের উপর ডিপেন্ড করেছে। কারণ সাবজেক্টটাই ওই রকম। তুমি ফিজিক্সকে পুরোপুরি ম্যাথমেটিক্স ভাবতে পারো এই ক্ষেত্রে। এখানে শিখবে শুধুমাত্র ফর্মুলা শিখবে, কি করে ফর্মুলা আসলো সেই বিষয়গুলো শিখবে এবং সেগুলোকে অ্যাপ্লাই করা শিখবে। এবং খুব কম ফ্যাক্ট মুখস্থ করতে হবে, কিছু কিছু ফ্যাক্ট মুখস্থ করতে হবে, খুব কম, সেটা ইউনিট, কনস্ট্যান্ট, এই বিষয়গুলো, তাই না? তো ফিজিক্সের ক্ষেত্রে বেস্ট হয় হচ্ছে ক্লাস নোট। যে টিচারের কাছে গাইড নিচ্ছ, যেমন আমার কাছে এখন যে ক্লাসটা করছো, এই আমার ক্লাসের যে পিপিটি গুলো থাকবে, যে ক্লাস নোট গুলো থাকবে, এই ক্লাস নোট গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং রিভাইজ এই ক্লাস নোট গুলোকেই করবে। তার সাথে যে বইগুলো থাকবে, যে বইগুলো তোমরা রেখেছো, বেশি বই তো রাখার দরকার নেই, একটা বা দুটো, সেই বইগুলোকে তোমরা ফলো করবে। এবং একটা PYQ বই রাখবে। প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ব্যাংক হয়, তোমরা দেখবে MTG-র প্রিভিয়াস ইয়ার বেরাই, দিশা পাবলিকেশনের বেরাই, তো এরকম অনেকগুলো পাবলিকেশন আছে। যে কোনো একটার PYQ রাখলেই চলবে, PYQ বুক রাখলেই চলবে, সেখান থেকে PYQ গুলোকে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে ফিজিক্সের স্ট্র্যাটেজি, আমি বলে দিলাম। ওকে, এইরকম ভাবে বিষয়গুলো পড়তে হবে। এই ছিল রোড ম্যাপ। আশা করছি যারা জানতে, তাদেরও কিছুটা নতুন কিছু জানা হলো, আর যারা একেবারেই প্রথম, তারা তো পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। তো এই ক্লাসটাকে এন্ড করব। এন্ড করার পর আমি এখন নতুন একটা ক্লাস শুরু করব। প্রথম দিন কিছু সহজ জিনিস একটু পড়াবো,